সেই কাডল রানী আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের ঠাপ সহ্য করতে না পেরা বিকট একটা শব্দে ফাইটে গেছে আর তার বিসি চারিদিকে ছড়ায় পড়ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই গায়ের চাদর ছুঁড়ে ফেলা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সাথে সহমর্মিতা ঘোষণা করার পর তার কিছু কর্মী ওই শালটাতে আগুন ধরা দেয়। এই ঘটনার পর কাডল রানীর স্বামী গুজরাটের কসাই মোদি এমন আওলায় গেছে যে সে কাডল রানীরা বলছে ওই ওকাচোদা আর ওই বোকাচোদা দিয়ে আর কাম হইতেছে না, মাতারি তুই এখন নিজে নেমে পর। তো মাঠে নেমে কাডল রানী এই সমস্ত বালসাল বলা শুরু করেছে যেগুলো বড় রকমের ফৌজদারি অপরাধ। সে বিএনপির নেতাদের বলল যে তোমরা যদি তোমাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি পরায় দাও তাহলে বুঝবো তোমরা এই আন্দোলনে সিরিয়াস। শুনেন। আমি এখন বলবো আমাদের এই বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবার বাড়িতে যেয়ে তার বউরা যেন কোনো মতে কোনো ভারতীয় শাড়ি না পরে, তাদের আলমারিতে যে কটা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পরাবেন সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। প্রথমত এটা হলো অন্যের ব্যক্তিগত সম্পদ বিনষ্ট করার প্ররোচনা দেওয়া। আমি আমার শাড়ি আমার সম্পদ আমি পুরাইতে পারি, আমি আরেকজনকে বলতে পারি না তুমি পুরাও, তোমার সম্পদ। দ্বিতীয়ত এই কথার মাধ্যমে সে মানুষকে উস্কানি দিল ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা লঙ্ঘন করতে। তৃতীয়ত সে পুরুষদের বলল নারীদের অধিকার হরণ করতে, নারীদের পোশাক নিয়ে পুরাই দিতে। সিরিয়াস অপরাধমূলক কাজ। আমি আমার জিনিস পুরাইতে পারি কিন্তু আমি কাউরে পুরাইতে বলতে পারি না, এবং আমি তো আমার স্ত্রীর শাড়ি নিয়ে পুরাইতে পারি না। আমার মনে হয় ওর পূর্বপুরুষ অগ্নি উপাসক ছিল, ইরাক থেকে আসছিল, তো আগুন ছাড়া কথা নাই, ইরাকে গেলে অগ্নি উপাসক ছিল। গাড়ি পুরাইতে পুরাইতে এখন বায়না ধরেছে শাড়ি পুরাইতে হবে, না হইলে নাকি ওই খেলবি না। তা আমরা জানি বর্তমানে বিচার ব্যবস্থা বলতে তো আর কিছু নাই। জজ নামদারি কুলাঙ্গারেরা এখন বিচারকের চেয়ারে বসে আছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় দিতে দিতে, তাদের জামিন না দিতে দিতে, তাদের রিমান্ডে পাঠাইতে পাঠাইতে তাদের বিবেকে আর বাধে না। ওটাই ওদের একমাত্র কাম হয়ে গেছে, কারণ তারা তাদের বিবেক শয়তানের কাছে বন্ধক দিছে। তাদের কাছ থেকে কাডল রানীর এই ভয়ঙ্কর অপরাধের কোনো বিচার স্বপ্নেও আশা করা যায় না। তবে আমরা কিন্তু এটা অপরাধের নোট নিয়ে রাখলাম, একসময় অ্যাকশন নেওয়া হবে, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তো এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিছু লোক আছে না যারা নারীবাদী নামে নিজের পরিচয় দেয়। তো বাংলাদেশের নারীবাদী কারা? এই যে দেখেন, এটি একটা লিস্টি পেলাম, 31 জনের লিস্টি। আচ্ছা এডিটর সাহেব, এটি কি হাঙ্কেরে মাসুদা ভাট্টি আছে? হ্যাঁ, নাই নাই। হ্যাঁ, আহা দুঃখ পেলাম। দেখছেন, ওরাও করলে নারীবাদী বলে স্বীকৃতি দেয় না। তো ওই কি তাহলে শরীফাবাদী? এখন আমরা অপেক্ষা করবো কাডল রানী যে নারীর অধিকার হরণের আশকারা দিল তার বিরুদ্ধে নারীবাদীরা কি বলে। কিছু কবি এরা? এডিটর সাহেব কি কবি? কবি না? ওরা খালি মৌলবাদের বিরুদ্ধে হইলে করলেনি না, তাই না? নাকি নারীবাদিতা হইতেছে এদের মুখোশ মাত্র। এগুলো আসল কাম হইল নারীবাদের আড়ালে থেকে হাসিনার হিন্দুত্ববাদের সেবা করা আর ইসলাম কোপানো সামে, বুঝছাও? তো কাডল রানী গলে এখানে থেমে থাকে নাই। সে প্রকাশ্যে দেশীয় পণ্যের বিপরীতে ভারতীয় পণ্যের ক্যানভাসে নেমে গেছে। সে বলতেছে ভারতের এটা না খেলে, ওইটা না পড়লে, তাদের মশলা না পেলে বা চিকিৎসা না নিলে আমাদের কেমনে চলবে? আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি। পেঁয়াজ আছে, পেঁয়াজ, রসুন, আদা, মিজোরাম থেকে আমরা আদা আনি, ভারতীয় আদা। এই যে মশলাপাতি, আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায়। যে আপনারা এই পণ্যগুলি বর্জন সত্যিকার করছেন কি না, সেই কথাটাই আমরা জানতে চাই। ভারতের কিছু চরম মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী ইউটিউব বাংলাদেশের বিরুদ্ধে যে প্রচন্ড কুৎসিত ভাষায় কথা বলে, কাডল রানী শিখ একই ভাষায় বাংলাদেশিদের অপমান করলো আর ভারতের মালরে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট করলো বাংলাদেশের প্রধানমন্ত্রী গদিতে বৈশা। চিন্তা করেন কিরকম রাষ্ট্রদ্রোহিতা। কোথায় নিজের দেশের পণ্যের প্রচার এবং প্রসার করবে তা না, সে ভারতের পণ্যের সপক্ষে দাঁড়ায় গেছে। এটার বিচার আমরা করব। সে নিজে বলে সে নাকি বাংলাদেশি শাড়ি ছাড়া পরে না। তো ওই যদি বাংলাদেশি শাড়ি ছাড়া না পড়বে পারে, তাহলে বিএনপির নেতা নেত্রীদের কেন ইন্ডিয়ান শাড়ি লাগবে? ওর যুক্তির কি? ওই কি বিএনপি নেতা নেত্রীদের বাসায় কাজের বিটিয়া ছিল যে জানে? তবে কাডল রানীর এই বিস্ফোরণ একদিকে ভালোই হইলো, আমাদের আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তুলিয়া সে আন্দোলনকে আরো আগায় নিয়ে যেতে সাহায্য করলো। যত বেশি বয়কটের বিরুদ্ধে বলবে আর তার কথা শুনে জনগণ তত বেশি ভারতীয় পণ্য বয়কট করবে।
হাসিনা দেশি পণ্যের বিরুদ্ধে বলছে, কিন্তু দেখেন দেশি পণ্য আমাদের এই বয়কট আন্দোলনের ফলে কি রকম ভাবে দেশি পণ্যের বেচা বিক্রি বাড়ছে, তাদের সমৃদ্ধি হইতেছে। শোনেন, গ্রামের একটা দোকানে শোনেন, কোহিনুর কেমিক্যালের একজন অর্ডার নিতে আসছে, তার কাছ থেকে শোনেন এবং দোকানদারের কাছ থেকে শোনেন। প্রচুর বাড়ছে, যার বাড়ছে। কারণে এখন ওনাকে আমি অর্ডার দিচ্ছি। এই যে একটু এদিকে দেখেন, কোন কোম্পানিতে আছেন? হ্যাঁ, কোহিনুর কেমিক্যাল, তিব্বত। আচ্ছা, আপনি একটা রোজার দিন সত্য কথা কম চাই, এই যে এটা কি তিব্বতের কোহিনুর কেমিক্যাল? আচ্ছা, কোহিনুর কেমিক্যাল এই যে তিব্বত কোম্পানির, আপনার তো হাতিয়া মার্কেটিং ইয়েতে আছে, 1-1.5 মাস 2 মাসে আপনাদের সেল কি আগের তুলনায় বাড়ছে না কমছে? কত পার্সেন্ট বাড়ছে একটু জোরে বলেন। 50% মতো বাড়ছে। মফস্বলে যে সকল দোকানপাটে আপনার এই যে অনেক দোকানপাটে আপনারা অর্ডার আগে পাইতেন না বা সাবান চিনত না, এখন কি এরা অর্ডার করে পায়? দেশি কোম্পানি মানে পণ্য বলার পরে এরা অর্ডার করে, আর অনেকে এখন চিনি গেছে, মানে তিব্বত কোম্পানি অনেকে চিনি গেছে। যেমন ফার্স্ট ওয়াশ পাউডারটা এখন এই যে জুয়েল বলো চাই, মানে এমনি এই যে তিব্বত কোম্পানির মালের কি পণ্যের কি আগের সাইডে বাড়ছে নাকি, মানে আপনার তুলনামূলক 50% বাড়ছে। থ্যাংক ইউ কাটাল রানী, চালায়া যাও। কাটাল রানী এই কাম কইরা আবার প্রমাণ করলো যে সে বাংলাদেশে ভারতের প্রধান স্ট্র্যাটেজিক অ্যাসেট। স্ট্র্যাটেজিক অ্যাসেট মানে কি জানেন? কৌশলগত সম্পত্তি। ভারতের সে সুতার টানে ওঠানামা করে, সুতাটা কাইটা না দিতে পারলে, অর্থাৎ ভারতকে দেশ থেকে তাড়াইতে না পারলে এই মাতারি তার দুষ্কর্ম চালাইয়া যেতে থাকবে। তার কাছে বাংলাদেশের স্বার্থের সূত্রাপাতার সমানও দাম নাই। সে সদা ব্যস্ত বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়া ভারতকে আরো কত দিবে। আমরা যদি ভারতকে একটা কোণার মধ্যে হান্দা দিতে না পারি, তাইলে এই হিংস্র দানবের কাছ থেকে আমাদের জাতি মুক্তি পাবে না। এই ব্যাপারে আমাদের কোনো ধরনের দ্বিধা বা দ্বন্দ্ব বা কনফিউশন যেন না থাকে। আবার ওই এক কথা কইতে যে কাটাল রানী আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে এক মুখ ডাহা মিথ্যা কথা উদ্গীরণ করছে, তার মুখ থেকে তো আমরা ভালো কিছু আশা করি না। ওই মুখ দিয়া যে কি খায় আর কিছু সে তা আমরা জানি কি জানি না, ক্ষুদ্রতারা হাসিচ্ছে আবার। হ্যাঁ, তুমি কিছু শো আমরা কালে জানি। তারপরেও জিয়াউর রহমান সম্পর্কে যে কথাটা বলছে সেটা সকল মিথ্যাচারকে ছাড়াই গেছে। কাটাল রানীকে ভুলে গেছে যে তার মরহুম স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া তার স্মৃতিচারণে বলছে যে তিনি ও কাটাল রানী 71-এর 27 মার্চ নিজ কানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনিছে, বলিছে না? তার আব্বাজান তো পাকিস্তানি হামলার প্রথম প্রহরে বাংলাদেশে আক্রান্ত হওয়া মানুষকে কোন রকম দিক নির্দেশনা না দিয়া সুটকেট গুছায়া হানাদার বাহিনীর কাছে স্বেচ্ছায় ধরা দিছে। ধরা দেওয়ার আগে তাজউদ্দিন সাহেব তাকে স্বাধীনতার ঘোষণা রেকর্ড করার যে প্রস্তাব দিছিলেন সেটা তিনি রিফিউজ করছেন, বলছেন আমি এটা বলবো না। আর আওয়ামী লীগের বাকি নেতারা বোরখা পইরা সীমান্ত পার হইয়া ভারতে যান বাঁচাইতে পলায় গেছে। এই শামীম ওসমানের মতো বোরখা পরে পালাইছিল, কিন্তু বোরখা করলে আওয়ামী লীগের খুব প্রিয় একটা পোশাক। যাই হোক, পাকিস্তান বাহিনীর আক্রমণের মুখে বাংলাদেশের তখনকার 7.5 কোটি মানুষের যে কি হবে সে ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা ছিল না। এখন কাঁঠাল রানী গপ্প মারিচ্ছে যে বিডিআর এর কোন সুবেদারের মাধ্যমে তার বাপ নাকি স্বাধীনতার ঘোষণা দিছিল। তিনি তো তার দলের তৃতীয় প্রধান ব্যক্তি সাধারণ সম্পাদক তাজউদ্দিনের স্বাধীনতার ঘোষণা রেকর্ড করতে অস্বীকৃতি জ্ঞাপন করছিল। পাক বাহিনী হানাদার পূর্ব মুহূর্ত পর্যন্ত রেডিও টেলিভিশন মুজিবের অর্ডারে চলিছে, তিনি তো সেখানেও ঘোষণা দিতে পারতেন। এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি এসব না কইরা একজন নাম না জানা সুবেদারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিছে। হ্যাঁ, আচ্ছা মুজিব নিজে কি বলে সেটা দেখবো একটু পরে। এই বিষয়ে বলিছে একটু পরেই দেখছি। আমরা গত এপিসোডে দেখছি না যে তাজউদ্দিনকে শেখ মুজিব কি বলছে, যে আমি যদি স্বাধীনতার ঘোষণা দেই তাহলে সেটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে এবং আমাকে দেশদ্রোহিতার বিচার করা হবে। যে দেশদ্রোহিতার বিচারের ভয়ে তার দলের দ্বিতীয় প্রধান ব্যক্তির কাছে স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকার করে, সেই লোক কি কইরা একটা অজেনা সুবিধার লেভেলের ব্যক্তির কাছে ওই ঘোষণাটা প্রচার করতে দিবে? হ্যাঁ, বললেই হইলো। হ্যাঁ, কত বিশাল একটা মিথ্যা কথা। কিন্তু আসলে শেখ মুজিব কি বলেছিল নিজে শুনেন, বিডিআর এর হেডকোয়ার্টারে যা বলছে। 25 মার্চ তারিখে এই ঐতিহাসিক পিলখানার উপর আক্রমণ চালায়। তারা আক্রমণ চালায় রাজারবাগ, তারা আক্রমণ চালায় বিশ্ববিদ্যালয়, তারা আক্রমণ চালায় আমার বাসভবনে। সেদিন আমি যখন পিলখানায় কন্ট্যাক্ট করার চেষ্টা করি, আমি দেখতে পাই যে পিলখানার উপর তারা আঘাত এনেছে, চরম আঘাত। আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি। সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই, তারা সেই মেসেজ বাংলার গ্রামে গ্রামে পৌঁছে দেয়।
তো কাটালেন এসব গল্প কথা কেন প্রচার করতেছে? এই কারণে যে সে বাংলাদেশের জনগণকে বুঝাইতে চাচ্ছে যে তার বাপ দেশের স্বাধীনতা আনছে, তাই দেশের লোককে তার শাসন মাইনা চলতে হবে। আর কাটাল রানী পাক বাহিনীর অধিকৃত সময় ঢাকায় বৈশা কি করেছে না, সে খুনি ধর্ষণকারী লুটেরা পাক বাহিনীর তত্ত্বাবধানে একটা সন্তান উৎপাদন করেছে। ওই সন্তান বড় হইয়া এখন হয়েছে জয় ডাকাত। ওই যে কুত্তা নিয়ে বসে আছে, কুত্তাটা গেলে সুন্দর আছে। পাক বাহিনী ঠিকই কইছিল, আউর এক নমরুদ পয়দা হওয়া। শুনেন, হাসিনার নিজের মুখে শুনেন। ওরা জানে যে আমরা নাম কি, যে আমার মনে হয় যেটা। তো জিজ্ঞেস করো তোমার তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি, তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। অন্যান্য ভয়ঙ্কর অপকর্মের মধ্যে এটাও ছিল পাক বাহিনীর একটা বিশাল দুষ্কর্ম। মুক্তিযুদ্ধে আমাদের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, মুক্তিযোদ্ধারা ফ্রন্টে ফ্রন্টে যুদ্ধ করে শহীদ হইতেছে, আহত হইতেছে, সারা দেশে গণহত্যায় আমাদের লোকেরা নিহত হইতেছে। আর এই মহামিথ্যুক পাকিস্তানি বাহিনীর নিরাপত্তায় থেকে সন্তান উৎপাদন করতেছে। ওই পুরা সময় কলে তার স্বামী ওয়াজেদ মিয়া পাকিস্তানিদের চাকরি করিছে আর বেতন তুলে নেয় বেতন। হাসিনার পরিবার পাকিস্তানিদের কাছ থেকে ভাতাও খেয়েছে মাসে মাসে। এখন সে আসছে নিজেদের এই সমস্ত অপকর্ম ঢাকার জন্য হাজির হয়েছে জিয়াউর রহমানের বিরুদ্ধে একরাশ মিথ্যা বয়ান নিয়ে। সে বলে জিয়াউর রহমান বেতনভুক কর্মচারী ছিল। আপনি বলেন দেশের সেনাবাহিনীতে চাকরি করবে আর বেতন পাবে না, সেটিকে হয়? সেনাবাহিনীতে বাংলাদেশে যারা চাকরি করেন আপনারা বেতনভুক না? অবশ্যই আর্মিতে যারা চাকরি করে তারা সকলেই সরকারের বেতনভুক। এরা তো আর কাটাল রানীর মতো ইন্ডিয়ান ভাড়াটিয়া বা মার্সেনারি না। ও কাটাল রানী, তোমার পেয়ারের আব্বাজান কার বেতনভুক ছিল? সে তো ছিল পাকিস্তানি ব্যবসায়ী ইউসুফ হারুনের মালিকানাধীন একটা বীমা কোম্পানির বীমার দালাল। মাসাওয়ারা ছিল 250 টাকা। তোমার বিশাল গোষ্ঠীতে তো তোমার মানুষের অভাব নাই। তুমি তাদের মধ্যে থেকে 71 সালে জিয়াউর রহমান যে পজিশনে ছিল, যে ক্যারিয়ার ছিল, তার মতো একটা লোক বের করো তো দেখি। পারবা না, কারণ তোমার গোষ্ঠী হলো গুন্ডার গোষ্ঠী। তোমার আত্মীয় স্বজন গুলো তো প্রতিনিয়ত দেখতেই পাই কি জিনিস। এরা সকলে হইলো চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ। আর এখন তুমি আসছো আর্মির সর্বোচ্চ খেতাব পাওয়া একজন অফিসারের বিরুদ্ধে গীবত গাইতে, তাও আবার রমজানের দিনে। অবশ্য রমজানের পবিত্রতার কথা তোমার বলে লাভ কি? তুমি তো আর তোমার হিন্দুত্ববাদীদের চাকর নফরেরা বাংলাদেশের রোজা রমজান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছো, আমরা তো দেখতেই পাচ্ছি। কাটাল রানী আরো বলছে যে বিএনপির মন্ত্রীদের স্ত্রীরা নাকি ঈদের আগে ভারতীয় শাড়ি বিক্রি করত। সে স্বীকার করলো যে বিএনপির মন্ত্রীদের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল যে সদল বলে চুরি চামারিতে না নামিরা তারা শাড়ি বিক্রি করে একটা সৎ উপার্জনের ব্যবস্থা করছে, ঈদের খরচাপাতির ব্যবস্থা করছে। চিন্তা করছেন? সেগুলো স্বীকার করলো। পক্ষান্তরে বিগত বছরগুলিতে আমরা কি দেখছি? কাটাল রানী, তার পরিবার, তার মন্ত্রীগুলা সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিশাল টাকার পাহাড় করছে এবং বিশাল পরিমাণে সম্পদ বিদেশে পাচার কইরা বাংলাদেশকে রক্ত শূন্য করে ফেলছে। কাটাল রানীকে ধন্যবাদ অন্তত এইটুকু সত্য স্বীকার করার জন্য যে বিএনপির মন্ত্রীরা তুলনামূলকভাবে সৎ ছিলেন। তবে পবিত্র মাসে আমরা এটা দেখে আনন্দ পাইতেছি যে আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে, যে একটা ন্যায্য আন্দোলন, তা ইতিমধ্যে এত তীব্রতা ধারণ করছে যে মোদী সরকার বাংলাদেশে তাদের সবচাইতে বড় অ্যাসেট হাসিনাকে মাঠে নামাইতে বাধ্য হয়েছে। এই আনন্দ উদযাপনের জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি সামর্থ্য থাকে ইফতারের সময় একটা এক্সট্রা খেজুর খাইবেন বেশি, আল্লাহর কাছে মেহেরবানি জানাইবেন। তো হাসিনা কেন এখন মাঠে নামলো? আমরা তো জানি যে দাবা খেলায় যখন আপনার প্রতিপক্ষ তার রানীকে শুরুর দিকে চাল দেয়, তখন বুঝবেন যে সে একটা আগ্রাসী কৌশলে খেলতে চায়। এতে তার প্রধান উদ্দেশ্য হইল আপনাকে ভয় দেখানো। বাংলাদেশ ধ্বংস করার এই ভয়ঙ্কর দাবা খেলায় মোদি তার দাবার রানীকে দিয়া ঠিক এইরকম একটা চাল দিল। এতে বোঝা গেল সে আমাদের আন্দোলনকে কতটা গুরুত্বের সঙ্গে নিছে। সে নিজে আমাদের আন্দোলনে এতই ভয় পাইছে যে এখন কাটাল রানীকে মাঠে নামাই আমাদের উল্টা ভয় দেখানোর চেষ্টা করতেছে। তবে এ ভয় দেখায় কোনো লাভ নাই। এটা এমন একটা মজার যুদ্ধ যেখানে আমরা ভারতীয় পণ্য না কিনা ভারতীয় স্বার্থকে ক্রমাগত আঘাত করতে থাকবো। মাইর হবে কিন্তু সাউন্ড হবে না। কিন্তু এই আমাদের আঘাতের কোনো জবাব তারা দিতে পারবে না। ভারতের হুকুমে কাটাল রানী এবং তার ভারতের দেশীয় দালালেরা আমাদের ভোটাধিকার হরণ করছে। এখন দেশে এবং প্রবাসে প্রত্যেকটা বাংলাদেশি যখনই একটা ভারতীয় পণ্য বর্জন করতেছেন, তখন তারা একটা প্রতিবাদী ভোট মোদি এবং হাসিনা তাদের এজেন্টদের দিতেছে এবং এই প্রতিবাদ এবং প্রতিশোধের ব্যাপক আনন্দ পাইতেছে। মোদি আর তার মাতারি হাসিনা এর বিরুদ্ধে কিছুই করতে পারতেছে না, পারবেও না। সেটা কি কম আনন্দের বিষয়? আর এই আন্দোলনে যেহেতু সকল শ্রেণীর জনগণ অংশ নিতেছে,
সেহেতু নির্দিষ্ট করে কাউকে শত্রু বলে টার্গেট করা মোদি হাসিনার জন্য দুষ্কর হয়ে পড়ছে। সেই জন্যই তারা বিএনপির পিছনে লাগছে, তাদেরকে এই আন্দোলনের সঙ্গে জড়াইয়া টার্গেট বানানোর চেষ্টা করতেছে। একবার টার্গেট বানায় ফেলতে পারলে বিএনপির কিছু লোককে অত্যাচার করবে, নিপীড়ন করবে, এবং সেটা দেখায় দেশের জনগণকে আন্দোলন থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে। এটা তো জনতার আন্দোলন, এটা উৎসাহিত হয়েছে জনতার মধ্যে থেকে, তার বিবেকের তাড়নায়। তো সে আন্দোলনকে বিএনপি কেন নিতে যাবে? বিএনপির যে চলমান আন্দোলন, আমাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন, এই দুইটা অবশ্যই একে অপরের পরিপূরক। বিএনপি বিএনপির আন্দোলন করতেছে, আমরা আমাদের আন্দোলন করতেছি, দুইটাই পাশাপাশি চলবে, একটা আর একটার কাছ থেকে শক্তি নেবে, পরিপুষ্ট হবে। সুতরাং বিএনপির জন্য এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর হ্যাঁ, সহমর্মিতা জানাইতে পারে, একাত্মতা জানাইতে পারে। আমরাও যেমন বিএনপির আন্দোলনে একাত্মতা জানাই, সহমর্মিতা জানাই, আমরা পাশে থাকি। বাংলাদেশে এমন কোনো আইন নাই যে তারা এটা করতে পারবে, যে আমাদের এই আন্দোলন বন্ধ করে দিতে পারবে। সুতরাং বিএনপিকে টার্গেট করার চেষ্টা তাদের পুরোপুরি ব্যর্থ হবে। মালদ্বীপে ভারতপন্থী রাষ্ট্রপতি সলি ছিল না, ওই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে বেআইনি ঘোষণা করেছিল। হাসিনাও সেই খেলা খেলার চেষ্টা করতে পারে, কিন্তু মালদ্বীপে কাম হয়নি, বাংলাদেশে তো আরো হবে না। কেন হবে না? মোদ্দা কথা হইলো টাকা আমি আমার ইচ্ছা অনুযায়ী আমার এটা খরচ করব। তাতে মোদি হাসিনার বাপের কি? খুনি হাসিনার ঠোলা এসে তো ঘরে ঘরে গিয়া কোটি কোটি বাংলাদেশিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ভারতীয় পণ্য কিনতে তো বাধ্য করতে পারবে না। আর মানুষ যদি ভারতীয় পণ্য না কিনে, ব্যবসায়ীদের দোকানদারের সেই পণ্য দোকানে তুলবে না, আর প্রবাসী বাংলাদেশিদেরকে তো তারা টাচই করতে পারবে না। এই যুদ্ধ যদি আমরা চালাই যেতে পারি, তাতে এতে হারার কোনো চান্সই নাই। এই কারণেই গুজরাটের কষায় মোদি এবং তার হিন্দুত্ববাদী সরকার এতটা বেদিশা হয়ে গেছে। মোদি বুঝতে পারতেছে না যে এটা একটা গণপ্রতিরোধ। কেন পারতেছে না? পারতেছে না কারণ ওরা আমাদের তো মানুষ বলেই মনে করে না। অমিত শাহ তো আমাদেরকে উই পোকা বলছিল, ঠিক যেমন ইসরায়েলে গাজার অধিবাসীদের জানোয়ার বলছিল। এইটারে বলে ডিহিউম্যানাইজেশন বা বিমানবিকীকরণ, মানে মানুষের যে মুখচ্ছবি এটা মুছে দেয়। আমাদের ইন্ডিয়ানরা এসে গালাগালি করে না, কি বলে? জানোয়ার বলে, অমানুষ বলে। তারে জানোয়ার বললে, অমানুষ বললে তারে নির্মূল করে দেওয়া সহজ। জামাত শিবির দেখলে আগে বলতো না ছাগু, ঠিক একই কারণে। ছাগল তো মারাই যায়, তাই না? কেটে খেয়ে ফেলা যায়। ঠিক এই কারণে ইন্ডিয়া বর্ডারে পাখির মতো গুলি করে মানুষ মারতে পারে। হাসিনাও মাইনে নিতে পারতেছে না যে এইভাবে ইন্ডিয়া বাম্বু দিতেছে মানুষ প্রত্যেক দিন, এবং তারা কেউ গোনে না। এখন তো আমাদের লড়াই হইতেছে মোদির সাথে। হাসিনা তো মাঝখানে নাই, সে যে বলবে যে সে বাংলাদেশের নেতা, এটা বলার মুখই তো তার নাই। এইরকম একটা আন্দোলন চলতেছে, সে না পারতেছে শক্তি প্রয়োগ করে বন্ধ করতে, না পারতেছে সহ্য করতে। সে বুঝতে পারতেছে তার বজ্র কঠিন মুঠা ঢিলা হয়ে যাইতেছে। সে জানে যদি সে নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশের উপরে, তাইলে উড়ে ওর পাশায় লাথি দিয়ে ইন্ডিয়া আর একজনকে বসাইতে এক মুহূর্ত ভাববে না। ওর অবস্থা লেন্দুব দর্জির মতো হবে। লেন্দুব দর্জির সাথে কি করেছিল জানেন ইন্ডিয়া? যখন সিকিম নিয়ে নিল, সিকিম নেওয়ার আগে লেন্দুব দর্জিকে লাল গালিচা সম্বর্ধনা দিত, লাল গালিচা দিয়ে তারা গ্রহণ করত। এবং সিকিম যখন দিয়ে দিল লেন্দুব দর্জি, তখন সে সেক্রেটারিতে যে মন্ত্রীদের সাথে দেখা করার জন্য ফেফা করে ঘুরতো, তারে কেউ সময় দিত না, বসায় রাখতো ঘন্টার পরে ঘন্টা। পরে মন্ত্রী তো দূরের কথা, অফিসারের সাথে দেখা করতো, তার এরকম বসে রাখতে হতো। হাসিনার অবস্থায় হবে। এবং এই কারণেই সে বিএনপির দিকে আঙুল তুলিছে যে তার স্বামীকে দেখাবে যে সে অ্যাকশন নিচ্ছে। আমি যেটা আগেই বলছি যে এটা জনগণের আন্দোলন, এবং জনগণ ড্রাইভিং সিটে বসছে, এবং তারা তাদের ভাগ্য নিজের হাতে নিচ্ছে। এবার আমরা এই ধরনের একটা আন্দোলন আমাদের রিসেন্ট হিস্ট্রিতে আমরা কিন্তু দেখিনি। এবং ঘটনা হচ্ছে যে দ্রুত গতিতে আন্দোলন ছড়াচ্ছে, বিস্ফোরিত হচ্ছে, এবং এইটা মোদী সরকারকে আতঙ্কিত করে তুলছে। এটা আমার কথা না, আনন্দবাজারের কথা। সাথে শেখ হাসিনাকেও আতঙ্কিত করে তুলছে। তারা বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, যে কারো বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, কিন্তু যে অ্যাকশনই নিক এই আন্দোলন থামবে না, এই আন্দোলনের গতিকে শ্লথ করতে পারবে না। হিন্দুত্ববাদীদের দেশি দালাল খুনি হাসিনা এবং তার লেসপেন্সারদের মাঠে নামানো ছাড়াও ভারত বাংলাদেশে তার যে সমস্ত মিডিয়া অ্যাসেট আছে, মানে এই সমস্ত হলুদ সাংবাদিকরা আছে, সেগুলোকে আমাদের বয়কট আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করবে। আপনারা যখনই দেখবেন কেউ কোনো টকশোতে বা ইউটিউবে কিংবা পত্রপত্রিকায় সরাসরি ইনায়া বিনায়া এই আন্দোলন সম্পর্কে নেতিবাচক কথা বলতেছে, এটা সফল হবে কিনা এই নিয়ে প্রশ্ন তুলতেছে, তখনই ধরে নেবেন এইগুলো হইতেছে মোদির দালাল। এরা বিভ্রান্তি ছড়াইতে চায়, আমাদের এই আন্দোলনকে বিপদগ্রস্ত কইরা থামাই দিতে চায়। এইগুলোকে পুরা গদাম দেবেন আর কি, দেখবেন যেখানে সেখানে গদাম দিবেন। আর এছাড়া হাসিনা যে ধরনের ভায়োলেন্সের উস্কানি দিতেছে, তার লেসপেন্সারেরা রয়ের প্রযোজনায় একই রকম উস্কানি দেবে, ভাঙচুর করবে, অগ্নি সংযোগ করবে, এই ধরনের গন্ডগোল লাগানোর চেষ্টা করবে। আমাদের সদা সর্বদা সতর্ক থাকতে হবে, আমরা যেন এই ধরনের ফাঁদে কোনো অবস্থাতেই পা না দিই, এবং তাদের জন্য কোনো ধরনের সুযোগ সৃষ্টি না করে দিই। মাত্র 2 মাসের মধ্যে আমরা হিন্দুত্ববাদী মোদী সরকার এবং তার দেশি দালালদের নাস্তানাবুদ করে দিতে পারছি, যেটা
তার আগের 15 বছরও পারি নাই। এই আন্দোলনের সপক্ষে আমাদের কয়েক প্রজন্ম দাঁড়ায় গেছে। সুতরাং এইটা জন্মান্তরে চলবে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে। তাহলে বুঝতে পারেন এই আন্দোলনের তেজ কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে। আমাদের এই বয়কট আন্দোলন এমন একটা সময় ঘটতেছে যখন আমাদের অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি প্রত্যেক দিনই পরিবর্তন হচ্ছে, যা ভারতের সপক্ষে যাচ্ছে না। বাংলাদেশের উপর ভারতের একচ্ছত্র আধিপত্য আর টিকতেছে না। এখানে ভারত আর একা খেলোয়াড় না, অন্যরাও এসে গেছে। এই বাস্তবতা মোদী আর তার হিন্দুত্ববাদী সরকার বুঝতে পারে। সে কারণে কাল বিলম্ব না কইরা সে আমাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে টুটি চাইপা ধইরা মেরা ফেলতে চায়। কাটাল রানীর এই উন্মাদ আচরণ ভারতের এই অস্থিরতার প্রতিফলন। আর কিছুকাল চললে আমাদের এই দ্রুত প্রসারমান প্রতিবাদ এবং প্রতিশোধ এক অদম্য প্রতিরোধে পরিণত হবে। এবার গান হবে এডিটর সাহেব, গান হবে চাকবুম চাকবুম। সেই প্রতিরোধের প্লাবনে ভারতের হিন্দুত্ববাদীরা এবং বাংলাদেশে তাদের লেসপেন্সারেরা খড়কুটার মতো ভাইসে যাবে বঙ্গোপসাগরে। কয়দিন রব আশায় আশায় দিন যে